হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? ভালো তো নিশ্চয়ই। আমি তো প্রচন্ড ভালো আছি। কেন বলো তো? তোমাদেরকে পড়াতে পারছি তাই জন্য প্রচন্ড 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 ভালো আছি। তা তোমরা কি পড়াশোনা করছো নাকি সেই ফাঁকি দিচ্ছ? না না না, ফাঁকি দিলে কিন্তু এখন আর একদম হবে না। আমি চলে এসেছি মানে ফাঁকি দেওয়া বন্ধ। খাতা বই পেন নিয়ে বসে পড়ো আর পড়াশোনা শুরু করে দাও। কেন? তার কারণ আজকে আমরা আগের দিন কিন্তু স্থির অনুপাত সূত্র অবধি তোমাদেরকে বলেছিলাম। আজকে তার পরের গুণানুপাত সূত্র, তারপর তোমার গেইলুসাকের গ্যাস আয়তন সূত্র আর মিথুনুপাত সূত্র, এই তিনটে সূত্র নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি। খাতা বই পেন সঙ্গে সঙ্গে বার করে ফেলো, আর কিন্তু যা দেখবে তাই কিন্তু বুঝবে আর লিখবে, ঠিক আছে? যারা যারা আমাকে চেনো তারা তো জানোই, যারা যারা জানো না তাদের জন্য বলছি নমস্কার, আমার নাম দেবজ্যোতি গাঙ্গুলি, তোমরা দেখছো দ্য কনফিউজ কেমিস্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই তাহলে গুণানুপাত সূত্র বা ল অফ মাল্টিপল প্রপোর্শন সম্পর্কে আমরা কি তোমাদেরকে জানাতে পারি বা তোমরা কি বুঝতে পারো। খুব একটা যে অঙ্ক এখান থেকে আসে সেটাও নয়, কিন্তু তবুও আসতে কতক্ষণ, তাই আমাদের যেহেতু এখন এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, তাই যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে কিন্তু কোয়েশ্চেন আসার একটা জায়গা আছে। তো চলো দেখে নিই। তো গুণানুপাত সূত্রর ফার্স্টে আমরা কি করব, বিবৃতিটা আগে দেখে নিই। কার দেওয়া? জন ডাল্টনের দেওয়া। নিচেও কিন্তু আমি দিয়ে রেখেছি, যাতে যদি তোমাদের এখানে দেখতে বা বুঝতে অসুবিধা হয় নিচ থেকে কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো চলো ফার্স্টে আমরা দেখি গুণানুপাত সূত্রের বিবৃতিটা কি কি বলতে চাইছে। যখন দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে দুটি বা তার বেশি যৌগ উৎপন্ন করে, যখন দুটি মৌল পরস্পর যুক্ত হয়ে একসঙ্গে যুক্ত হয়ে দুটি বা তার বেশি যৌগ উৎপন্ন করে, তখন কোনো একটি মৌলের স্থির বা নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয় সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। স্যার আপনি এরকম ভাবে বলবেন না, এক বিন্দু এক বর্ণ বুঝতে পারছি না। আরে আমি আছি তো, কোনো চিন্তা নেই। এই পুরো যেটা লেখা আছে আমি তোমাকে একটা অঙ্কের মাধ্যমে, একটা এক্সাম্পলের মাধ্যমে এমন বুঝিয়ে দেবো আর তুমি ভুলবে না। চলো তাহলে দেখে নি কি বলতে চাইছে এটা, আর আমরা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দেখি, দেখলে কিন্তু বুঝতে পারবো। তো আমরা পাঁচটা এখানে কম্পাউন্ড এনেছি, নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে ভিন্ন ভিন্ন ভাবে যুক্ত হয়ে আছে। কি বলেছে? যখন দুটি মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দুই বা তার বেশি যৌগ উৎপন্ন করে। এখানে আমার কাছে নাইট্রোজেন আর অক্সিজেন নিজেদের মধ্যে কি করছে? ভিন্ন ভিন্ন ভাবে আলাদা আলাদা ভাবে যুক্ত হচ্ছে, বিভিন্ন রেশিওতে বিভিন্ন অনুপাতে যুক্ত হচ্ছে। তো এখানে প্রথম যে কম্পাউন্ডটা আছে নাইট্রাস অক্সাইড, কি হচ্ছে? N2O, মানে দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন নিজেদের মধ্যে রাসায়নিকভাবে যুক্ত হচ্ছে। তা কিভাবে? সেখানে রেশিওটা কত? নাইট্রোজেন কত আমরা জানি, নাইট্রোজেন হয় 14 করে হয়। তাহলে 14, এখানে কটা নাইট্রোজেন আছে? দুটো, মানে কত? 28 অক্সিজেন একটা আছে, মানে কত? 16। 28:16। এরপরে আমি দেখছি NO অর্থাৎ নাইট্রিক অক্সাইড, সেখানে কি দেখবো আমরা? সেখানে সেম ভাবে নাইট্রোজেনের জায়গায় কত বসাবো? তুমি কত বসাবে? নাইট্রোজেনের জায়গায় আমরা বসাবো 14, অর্থাৎ 14:16। N2O3, এখানে কি হবে না, এখানে আমরা দেখবো নাইট্রোজেন কত হবে? 28, আর অক্সিজেন কত হবে? তিনটে অক্সিজেন মানে হচ্ছে 3 16 48 বা 48। NO2 এই কম্পাউন্ডে কি হবে? এই কম্পাউন্ডে অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইডে 14:32, যেহেতু দুটো অক্সিজেন আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, N2O5 এই কম্পাউন্ডে নাইট্রোজেন কত হবে? এখানে হবে নাইট্রোজেন 28, পাঁচটা অক্সিজেন মানে কত? 5 16 80, 80। ভালো করে দেখো, প্রত্যেকটা কম্পাউন্ডে নাইট্রোজেনের অক্সিজেন কিন্তু একটা আলাদা আলাদা রেশিওয়ে যুক্ত হয়েছে। এবার তুমি যদি বলো, আমি এখান থেকে পড়ছি, কোনো একটি মৌলের স্থির বা নির্দিষ্ট ভরের সঙ্গে, কোনো একটি মৌল বলতে আমরা এখানে নাইট্রোজেনটাকে স্থির ধরছি, অর্থাৎ দেখো ভালো করে, নাইট্রোজেন এখানে কত আছে? 28 ভাগ, এখানে কত আছে? অক্সিজেন 16 ভাগ। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 14:8, তাই তো? দুটোকেই আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত? 14:8। প্রত্যেক ক্ষেত্রে কি ভাববে? প্রত্যেক ক্ষেত্রে আমরা নাইট্রোজেনের পরিমাণটাকে স্থির রাখতে চাইছি, অর্থাৎ নাইট্রোজেনের ভাগটাকে কি রাখছি? নির্দিষ্ট। বারবার বলছি, দেখো মৌলের স্থির
কোনো একটি মৌলের স্থির বা নির্দিষ্ট ভরের সঙ্গে। তার মানে আমি নাইট্রোজেনের পরিমাণটাকে একটা ফিক্সড রাখতে চাইছি, যার জন্য নাইট্রোজেনটাকে আমি এখানে 14 ভাগ রেখেছি। এই নাইট্রোজেনটাকে কত রাখবো, এখানেও 14 ভাগ রাখবো। দেখেন অলরেডি 14 ভাগ করা আছে। এখানে কত হবে, 28 আছে, তার মানে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে 14:24, 2 দিয়ে ভাগ করলাম। NO2, এখানে দেখো নাইট্রোজেন অলরেডি 14 আছে, তাহলে এটাকে ভাগ করতে হবে না। N2O5 এ নাইট্রোজেন আবার 28 আছে, তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 14:40। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের পরিমাণটা কি আছে 14 বা 14 ভাগ। থাকলে কি হবে বলেছে, অপর মৌলটি যে ভিন্ন ভিন্ন ভরে যুক্ত হয় সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকবে। অর্থাৎ অক্সিজেন গুলো এখানে কি কি ভাবে আছে, এখানে 14 ভাগ নাইট্রোজেনের সঙ্গে 8 ভাগ অক্সিজেন, সেম ভাবে এখানে 14 ভাগের সঙ্গে 16 ভাগ। এই করতে করতে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি 14 ভাগ নাইট্রোজেনের সঙ্গে কত ভাগ অক্সিজেন আছে সেটা কিন্তু বলে দিয়েছি। যদি এই অবস্থায় থাকে তাহলে ডাল্টন কি বলছে, এই সূত্রের মাধ্যমে বলছেন যারা অন্যান্য যে এলিমেন্ট গুলো আছে, মানে নাইট্রোজেন ছাড়া আর কি এখানে আছে, এখানে অক্সিজেন আছে শুধু, তাহলে তারা যে অনুপাতে ছিল এখানে, ওই অনুপাতগুলোর মধ্যে একটা সরল অনুপাত বর্তমান থাকবে। কেমন না, এখানে কত আছে আমি যদি এখানে লিখি, 5টা ক্ষেত্রে অক্সিজেনের ভ্যালু কত হচ্ছে 8, 16, 24, 32 আর 40। তাহলে দেখো যে কটা অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সিজেন গুলোর নিজেদের মধ্যে কিরকম 8, 16, 24, 32, 40, তাহলে কত রেশিও হচ্ছে না, 8 দিয়ে যদি আমরা ভাগ করি কত হচ্ছে 1:2:3:4:5। তাহলে কেমন টাইপের হবে এদের মধ্যে অনুপাতটা, সরল অনুপাত বর্তমান। সরল মানে কোন রকম ভগ্নাংশ থাকবে না, ঠিক আছে। তাহলে 1:2:3:4:5 এমন একটা ব্যাপার থাকবে। তাহলে আবার বলছি, যাদের মধ্যে বন্ডিং হয়েছে তাদের প্রত্যেকটা যে কোনো একটাকে যদি আমরা সমান ভাগ ধরে নিই, 14 ভাগের সঙ্গে কত ভাগ করে অক্সিজেন যুক্ত হয়েছে এটা যদি আমরা বুঝে যাই, তারপর কি দেখব, তারপরে বাকি যারা যারা পড়ে আছে, মানে নাইট্রোজেন ছাড়া আর কি ছিল অক্সিজেন, যে কটা অক্সিজেন 5টা কম্পাউন্ডে ছিল তাদের অনুপাতগুলো কি থাকবে, তাদের অনুপাতগুলো সরল অনুপাতে থাকবে। অর্থাৎ 8, 16, 24, 32, 40 তাদের মধ্যে একটা এরকম সরল অনুপাত যুক্ত থাকবে। ঠিক আছে, তো এইটুকু বোঝা গেছে কি? যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লেখো, কমেন্ট বক্সে তোমাদের জন্যই আছে, যে কি বুঝতে পারছি না, আর কোনো জায়গায় যে কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো। ঠিক আছে, তো চলো এর পরের পোর্শনটায় আমরা তোমাদের সামনে চলে আসি। আচ্ছা তাহলে চলো একটা ব্যতিক্রম বা একটা এক্সেপশন কিন্তু তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিই। গুণানুপাত সূত্রের মধ্যেও কিন্তু কোথাও কোথাও না গিয়ে আমরা একটা ব্যতিক্রম দেখতে পাই, বা অর্থাৎ যে লটা প্রপোজ করা হয়েছে সেই ল এর রেসপেক্টে কোথাও কোথাও গিয়ে কিন্তু আমরা দেখি ব্যাপারটা মিলছে না। তো কোথায় কোথায় মিলছে না তার একটা এক্সাম্পল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, খাতায় লিখবে কিন্তু। চলো কি বলছে দেখি। আচ্ছা আমি এখানে 4টে হাইড্রোকার্বন এনেছি, CH4, C2H6, C3H8 এবং C4H10। যারা এদের IUPAC নামগুলো জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো, আমি দেখবো কিন্তু। তাহলে CH4 মলিকিউলটার মধ্যে কার্বন আর হাইড্রোজেনের রেশিও বা অনুপাত কত দেখে নি। কার্বন কত করে হয় জানো তো, কার্বন হয় 12, হাইড্রোজেন হয় 1, আমরা জানি। তাহলে কার্বন 12, হাইড্রোজেন 1। এখানে কার্বন কত, দুটো আছে মানে 24, হাইড্রোজেন কটা 6টা মানে 6। এখানে কত হবে 36:8, এখানে কত হবে 48:10। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রেশিওটাকে কিন্তু লিখে ফেলেছি, ভালো করে দেখো। 12 ভাগ অক্সিজেন কার্বনের সঙ্গে 12 ভাগ কার্বনের সঙ্গে এখানে 1 ভাগ হাইড্রোজেন আছে, এখানে 24 ভাগের সঙ্গে 6 ভাগ। তাহলে আমি কি বলেছি, আমি বলেছি একটা নির্দিষ্ট ভর কিন্তু যে কোনো একজনকে আমাকে নিয়ে নিতে হবে। তাহলে এটা আমি যদি 12 ভাগ ভাবি, তাহলে এটাকে আমি 12 ভাগ ভাবছি, কত হচ্ছে 12 ভাগ করার জন্য 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, 24কে 2 দিয়ে ভাগ করলে, 6কেও 2 দিয়ে ভাগ করতে হবে, কত হবে 12:3, তাই তো। এখানে কত হচ্ছে 12 ভাগের সঙ্গে 12 দিয়ে করলে কত হচ্ছে
3 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 12:8.8/3 মানে কত জানা আছে? 2.67। আর এখানে যদি আমি করি তাহলে একে 4 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে 12:2.5। ভালোভাবে লক্ষ্য করো আগের এক্সাম্পল আর এই এক্সাম্পলের মধ্যে একটুখানি কি করবে, এই দুটো এক্সাম্পলের মধ্যেই কিন্তু একটু কম্পারিজন করো, তুলনা করো। আগেরটায় নাইট্রোজেনকে আমি 14 ভাগ বলেছিলাম, বা 14 ভাগ নাইট্রোজেনের সঙ্গে কত ভাগ অক্সিজেন ছিল প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছিলাম। প্রত্যেক ক্ষেত্রেই নাইট্রোজেন 14 ভাগ হওয়া সত্ত্বেও অক্সিজেনের যে পরিমাণগুলো কি ছিল সরল অনুপাতে ছিল, মানে 1 2 3 4 5 6 যে কোনো পূর্ণ সংখ্যা। এখানে কত হচ্ছে ভালো করে দেখো, 12 12 12 12, চারটেই 12 কার্বন, তাহলে কার্বন গুলো যদি 12 ভাগ হয় তাহলে বাকিগুলো কি অনুপাতে থাকার কথা বলো? বাকি বলতে এখানে হাইড্রোজেন গুলো কি অনুপাতে থাকার কথা? সরল অনুপাতে থাকার কথা পূর্ণ সংখ্যার। তাহলে এখানে কত পাচ্ছি হাইড্রোজেন গুলোর অনুপাত 1:3:2.67:2.5। তাহলে এটা কি হলো? এটা কি পূর্ণ সংখ্যার সরল অনুপাত হলো? না স্যার, হলো না। তার মানে পূর্ণ সংখ্যার সরল অনুপাত হওয়ার কথা ছিল, কিন্তু এই কম্পাউন্ড গুলো সেটা কিন্তু মেনটেন করতে পারলো না। তাই এই জায়গায় কিন্তু আমরা ডাল্টনের এই গুণানুপাত সূত্রের একটা ছোট্ট ব্যতিক্রম দেখতে পাই। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এই সূত্রটার একটা অঙ্ক তোমাদের সামনে সবার সামনে নিয়ে আসি। তাহলে আমরা একটা অঙ্ক নিয়ে এসেছি, অঙ্কটা আমি এখানে লিখেও দিয়েছি, যদি মনে হয় নিচেও আমি ছবিটা দিয়ে দিয়েছি অঙ্কের, অবশ্যই কিন্তু দেখে নিও, ওখানে যদি এখান থেকে দেখতে অসুবিধা হয় নিচেও কিন্তু অঙ্কটা আমি দিয়ে দিয়েছি। চলো চটপট অঙ্কটা করে নিই। কি বলছে, হাইড্রোজেন ও অক্সিজেনের দুটি যৌগে যথাক্রমে এত এবং এত % হাইড্রোজেন আছে। ফলাফলগুলি কোন সূত্রকে সমর্থন করে বলো? কোন সূত্র বলতে যে কটা সূত্র আমরা পড়ছি, ল অফ কেমিক্যাল কম্বিনেশন বা রাসায়নিক সংযোগ সূত্র যেগুলো পড়ছি, সেগুলোর মধ্যে কোন সূত্রটাকে এই ভ্যালুটা সমর্থন করে? তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন ও অক্সিজেনের দুটি যৌগে যথাক্রমে এত এবং এত % হাইড্রোজেন আছে। তাহলে প্রথম যৌগে হাইড্রোজেন কত আছে? 42.9%। তাহলে পুরোটা যদি 100% হয় আর হাইড্রোজেন যদি এত % থাকে, তাহলে অক্সিজেন কত % আছে? 100 - 42.9% মানে কত? 7.1। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিওটা কত হবে? তাহলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এদের অনুপাত কত হবে? 42.9:57.1। এটা মোটামুটি হয় হচ্ছে 1.1:1.33। তাহলে এই কম্পাউন্ডটায় প্রথম যে যৌগটা তৈরি হয়েছে সেখানে হাইড্রোজেন অক্সিজেনের রেশিও হচ্ছে 1:1.33। এবার যদি আমার সেকেন্ড কম্পাউন্ডটায় চলে আসি, সেকেন্ড কম্পাউন্ডটায় কি বলছে? হাইড্রোজেন আছে তোমার 27.3%। তাহলে অক্সিজেন কত থাকবে? 100 - 27.3, তাহলে হচ্ছে 72.7%। 72.7% যদি অক্সিজেন থাকে তাহলে H/O কত হবে? 27.3:72.7। যদি রেশিও করো কত হবে? ওই 2.66 মতো। তাহলে দুটো কম্পাউন্ডে ভালো করে লক্ষ্য করে দেখো, 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 1.33 ভাগ কি ছিল? অক্সিজেন ছিল। দ্বিতীয় কম্পাউন্ডে 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 2.66 পরিমাণ বা ভাগ অক্সিজেন ছিল। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই নির্দিষ্ট ভর হাইড্রোজেনের সঙ্গে কি আছে? এত এবং এত ভাগ অক্সিজেন আছে। তার মানে যে অক্সিজেন গুলো আছে তাদের মধ্যে তার মানে একটা কি থাকবে? পূর্ণ সংখ্যার সরল অনুপাত থাকবে। তাহলে সেটা কত দেখে নিই আমরা। প্রথম কম্পাউন্ডে অক্সিজেন কত ছিল? 1.33। দ্বিতীয় কম্পাউন্ডে কত ছিল? 2.66। যদি রেশিও করো, যদি আমি ভাগ করি, একে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়, তার মানে 1:2। তার মানে এটা কি পেয়ে গেলাম? পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত আছে। তার মানে এটা কোন টাইপের বা কোন সূত্রকে সমর্থন করে? না, এটা
গুণানুপাত সূত্র বা ল অফ মাল্টিপল প্রপোর্শনকে সমর্থন করে। তোমার হাতে চারটে অপশন দিয়ে দেবে, চারখানা সূত্র যেগুলো পড়েছো সেই সূত্রগুলো দিয়ে দেবে, দিয়ে বলবে কোন সূত্রকে সমর্থন করে বলো। এখন তুমি যতক্ষণ না পর্যন্ত অঙ্কটা করতে পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি এই ভ্যালুটাকে অপশনটা টিক করতে পারবে না। ঠিক আছে, তো আশা করি এই অবধি আমি যে গুণানুপাত সূত্রটা বললাম পুরোটাই বলে দিলাম, এর বাইরে আর কিছু আসার জায়গা নেই। যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো এরপরে চলো আমরা চলে যাই এর পরের সূত্র, সেটা হচ্ছে মিথ্যানুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। তো চলো পরেরটায় চলে যাই। ওকে, তো চলো মিথ্যানুপাত সূত্রটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করে ডিসকাস করে নি, আর কিন্তু খাতায় লিখবে কিন্তু, হ্যাঁ বারবার বলছি খাতায় লেখা শুরু করো। তো মিথ্যানুপাত সূত্রে দেখো আমি কিন্তু বিবৃতিটা লিখে দিইনি, কেন? কারণ হচ্ছে আমি নিচে যেহেতু অনেকটা বড় বিবৃতি, তাই বোর্ডে হয়তো লিখতে বুঝতে নাও পারো, তাই জন্য আমি নিচে ছবিটা দিয়ে দিয়েছি বই থেকে। বইয়ের ছবিটা দেখো, বইয়ের ছবিটা আমি কেটে দিচ্ছি না, বইয়ের ছবিটা থাক, আর এক্সাম্পলটা তোমরা এখান থেকে দেখো, তাহলে কিন্তু দুটোকে মিলিয়ে বুঝতে পারবে। ঠিক আছে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তো বলছে যদি দুটো আলাদা আলাদা কম্পাউন্ড আমরা নিই, সাপোজ দুটো কম্পাউন্ড নিলাম CH4 আর H2O। আচ্ছা দেখে বলতে পারবে এই দুটোর মধ্যে কি কমন আছে, কোন এলিমেন্টটা বা কোন মৌলটা কমন এখানে? 3 সেকেন্ড বলছি, 1 2 3। কি আছে দেখো, এখানে হাইড্রোজেনটা দু জায়গাতেই কমন আছে, তাই তো? তাহলে হাইড্রোজেনটা যদি কমন থাকে তাহলে আমরা দু ক্ষেত্রে রেশিওটা বা অনুপাতটা যদি আমরা একবার বার করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা ব্যাপারটা খেলাটা কিন্তু ঘুরিয়ে দেবো। দেখো কি আছে, কার্বন আর হাইড্রোজেন এখানে কত, কার্বন 12, হাইড্রোজেন হচ্ছে 1, 12:1। কিন্তু হাইড্রোজেন কটা আছে? চারটে আছে, তাহলে স্যার কি হবে 1 × 4। এবারে যদি আচ্ছা এখানে আমরা কি দেখে নিই, হাইড্রোজেন দুটো অক্সিজেন একটা, তাহলে কত হবে 2 × 1:16। ভালো করে দেখো, এক ভাগের রেসপেক্টে আনতে চাই তাহলে কত হবে 1:8। ভালো করে দেখো 12:4 ছিল, আমরা কি করলাম দেখে লিস্ট অনুপাতে নিয়ে চলে এলাম, মানে যার পরে আমরা আর ভাঙতে পারবো না। কত হলো 3:1। এরপরে আমরা কি করলাম H2ওটাকে 2:16 ছিল, এটাকেও আমরা লিস্ট অনুপাতে নিয়ে এলাম, যার পরে আর ভাঙা যায় না, দ্যাট ইজ 1:8। অর্থাৎ 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 3 ভাগ কার্বন যুক্ত আছে এই কম্পাউন্ডে, আবার 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 8 ভাগ কি আছে, অক্সিজেন যুক্ত আছে। ভালো করে দেখতে পাচ্ছি। এবার চলে আসছি আমরা লাভ ট্রায়াঙ্গেলের। স্যার লাভ ট্রায়াঙ্গেল কি, দেখে নাও, এর মধ্যে দেখলে ব্যাপারটা মাথায় থাকবে। হাইড্রোজেনের 1 ভাগ কত ভাগ কার্বনের সঙ্গে যুক্ত আছে এই কম্পাউন্ডে CH4 এ, কত ভাগ? স্যার 3 ভাগের সঙ্গে যুক্ত। আবার হাইড্রোজেনের 1 ভাগ কত ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত? স্যার 8 ভাগের সঙ্গে যুক্ত। তাই কার্বন আর অক্সিজেন যদি কখনো কোনো কম্পাউন্ড তৈরি করে, কোনো যৌগ তৈরি করে, সেখানে কার্বন আর অক্সিজেনের রেশিও বা অনুপাত কত হবে জানো? এইটা হবে 3:8। বুঝলে? 1 ভাগ হাইড্রোজেন 3 ভাগ কার্বনের সঙ্গে যুক্ত, 1 ভাগ হাইড্রোজেন 8 ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত। তাহলে কমন হাইড্রোজেনটা সরিয়ে দিয়ে যদি আমরা কার্বন আর অক্সিজেনের রেশিওটা করি, কত হবে? কার্বন অক্সিজেন যদি কখনো যৌগ তৈরি করে 3:8 এই অনুপাতে যুক্ত থাকবে। কার্বন 3 অক্সিজেন 8, 8টা ভুল করে একটু হয়ে গেছে, কার্বন 3 অক্সিজেন 8, তাহলে কার্বন অক্সিজেন যখন কম্পাউন্ড তৈরি করবে তখন তাদের রেশিও কত হবে 3:8। 3:8 হতে পারে, অথবা তার উপগুণিতক হতে পারে, মানে 3 ধরো 8/2 বা 6:8 এরকম টাইপের হতে পারে। তাহলে গুণিতক বা উপগুণিতক এমন ভাবে কিন্তু তাদের মধ্যে কম্পাউন্ড থাকবে। তো চলো একটা অঙ্কের মাধ্যমে তোমাদের সবার সঙ্গে এই পোর্শনটা শেষ করে ফেলি। চলো অঙ্কটা দেখেন। ওকে, তো চলো আমরা অঙ্কটা নিয়েছি। অঙ্কটা এখানে আবার বলছি, যদি লেখা থাকে, যদি বুঝতে অসুবিধা হয় নিজে ছবি দিয়ে দিচ্ছি, ছবিটা কিন্তু অবশ্যই দেখে নিয়ে অঙ্কটা দেখবে। ঠিক আছে, মিলিয়ে নিই। বলছে NH3 বা অ্যামোনিয়াতে এত পার্সেন্ট N2, জলে এত পার্সেন্ট O2 এবং N2O তে এত পার্সেন্ট O2 আছে। দেখাও এই তথ্যগুলি কোন 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 সূত্রকে সমর্থন করে। এরকম একটা অঙ্ক দিয়েছে। তাহলে NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া, যেখানে নাইট্রোজেন ইজ টু হাইড্রোজেন। আচ্ছা আমি মুছে বলছি, NH3 সেখানে নাইট্রোজেন ইজ টু হাইড্রোজেন, এটা তোমাকে বার করতে বলেছে। আমি দেখে নিই নাইট্রোজেন কতটা আছে, 82.35% আছে। কি আছে? নাইট্রোজেন। তাহলে হাইড্রোজেন কত থাকবে? হাইড্রোজেন কত থাকবে 100 মাইনাস 82.35, তাহলে কত হচ্ছে 5।
17.65%। তাহলে এন আর এইচ এর রেশিও কত হচ্ছে 82.35:17.65। যদি আমরা ভাগ করি কত হবে 17 দিয়ে যদি করতে চাই তাহলে কত হচ্ছে 4.66:1। তাহলে 4.66 ভাগ নাইট্রোজেনের সঙ্গে 1 ভাগ হাইড্রোজেন যুক্ত আছে, এটা একটা গেল। সেকেন্ড আমরা দেখছি জলের মধ্যে এত পার্সেন্ট O2 আছে, তাহলে হাইড্রোজেন কত আছে, O2 কত আছে 88.89%। তাহলে হাইড্রোজেন কত থাকবে 100 minus 88.89, দ্যাট ইজ 11.1%, তাই তো। তাহলে H2O তে H:O কত হবে 11.1:88.89, তাহলে কত হচ্ছে 1:8। তাহলে আমরা কি দেখছি হাইড্রোজেন 1 ভাগের সঙ্গে অক্সিজেন 8 ভাগ থাকে, এটা আমরা আগে থেকেই জানি। হাইড্রোজেনের 1 ভাগের সঙ্গে অক্সিজেন 8 ভাগ আছে। এখানে কি আছে হাইড্রোজেনের 1 ভাগের সঙ্গে নাইট্রোজেন 4.66 ভাগ আছে। তার মানে আমি এটা বলতে পারি যে নাইট্রোজেন আর অক্সিজেন যদি কোনো কম্পাউন্ডে বন্ড করে তাহলে তাদের রেশিও কত হবে বলতো, তাদের রেশিও হবে 4.66:8। এই রেশিওটা তারা যেন মেনটেন করে তবেই বলবে এই সূত্রটা মিথনুপাত সূত্রকে সমর্থন করছে। দেখো 1 ভাগের সঙ্গে নাইট্রোজেন এত ভাগ আছে, 1 ভাগের সঙ্গে অক্সিজেন এত ভাগ আছে, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন যদি কখনো বন্ড করে তাহলে তাদের রেশিওটা 4.66:8 হবে। তাহলে এটা কত হতে পারে ওই মোটামুটি 1:1.72 এরকম একটা কিছু একটা রেশিও হবে, 1:1.72 এই রেশিওটা হতে হবে। তাহলে এবার পরীক্ষা করে দেখি হয় কিনা। চলো এদিকটা দেখছি। কি বলেছে N2O এখানে এত পার্সেন্ট O2 আছে, তাহলে নাইট্রোজেন কত থাকবে 100 minus 36.36 কত হয় 4 6 3 6 63.34%। তাহলে আমি যদি দেখি নাইট্রোজেন is to অক্সিজেন করলে কত হয়, চলো দেখি 63.64:36.36 কত হচ্ছে, মোটামুটি হয়ে যাচ্ছে তোমার এটা 1:0.571। এখন তুমি বলবে স্যার 1:0.571, কিন্তু এখানে তো আপনি বললেন এইটা 4.8 কোথায় গেল 1:1.72, স্যার মিলছে না তো। দেখো যদি আমি 3 দিয়ে গুণ করি এটাকে কত হচ্ছে 3:1:3 দিয়ে 0.57 করে গুণ করলে কত হয় বলো তো 1.72। কি বলেছিলাম গুণিতক বা উপগুণিতক, তাহলে 1-এর 3 গুণ হচ্ছে, একে 3 দিয়ে গুণ করলে যেটা বেরোচ্ছে দেখো 3:1 করলে এই 1:1.73টা কিন্তু চলে আসছে। তাহলে গুণিতক বা উপগুণিতকে থাকবে, সরল গুণিতক বা উপগুণিতক হবে বলেছে। তাই আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 1:1.72টা চলে আসছে। ঠিক আছে, তো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো খুব ভালো করে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে বলো, কমেন্ট বক্সে তোমাদের জন্যই খুলে রেখেছি। যার যা মনে হবে ভুল ঠিক বা যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি। ঠিক আছে, তো চলো আমরা একটু যদি মনে হয় একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে তোমরা খাতায় বসে বসে লিখো। ওকে, তাহলে এইটুকু হয়ে যাওয়ার পর আমরা তাহলে কি করব, মিথনুপাত সূত্র হয়ে গেলে কিন্তু এর পরের সূত্র বা লাস্ট সূত্র কি গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। চলো তাহলে ওটাতে চটপট চলে যাই। ওকে স্টুডেন্টস, তো চলো আমরা আজকের লাস্ট টপিক দ্যাট ইজ গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র সেটাতে চলে এসেছি। তো চলো আমরা দেখে নিই কি বলতে চাইছে এই বিবৃতিটাতে। বলছে স্থির চাপ ও উষ্ণতায় গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি তাদের আয়তনের
সরল অনুপাতে যুক্ত থাকে। অর্থাৎ টেম্পারেচার আর প্রেসারকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, অর্থাৎ স্থির উষ্ণতা ও চাপে দুটো গ্যাসীয় পদার্থ যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে, অর্থাৎ যাদেরকে আমরা বিক্রিয়ক পদার্থ বলছি, ওই বিক্রিয়ক পদার্থগুলো যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে কোন কন্ডিশনে? স্থির উষ্ণতা এবং চাপে, তাহলে তাদের আয়তনের সরল অনুপাতে যুক্ত থাকে। দুটো জিনিস আমি এক্সাম্পলে বলছি, ধরে নাও নাইট্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, তারা স্থির উষ্ণতা এবং চাপে, টেম্পারেচার প্রেসারকে আমি এদিক ওদিক করছি না, যা ছিল অ্যাজ ইট ইজ তাই রাখছি। সেই অনুপাতে নাইট্রোজেন আর অক্সিজেন ধরে নিই আমরা এক্স আয়তন, অক্সিজেন ওয়াই আয়তন নিয়ে পরস্পরের মধ্যে বিক্রিয়া করতে আসছে, তাহলে তাদের অনুপাত কত হবে? x:y, অর্থাৎ পূর্ণ সংখ্যার সরল অনুপাতে তারা নিজেদের মধ্যে যুক্ত থাকবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড কি বলছে? এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, অর্থাৎ যেটা তৈরি হচ্ছে বিক্রিয়ার ফলে প্রোডাক্টটা, রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট, প্রোডাক্ট এখানে কি? NO, নাইট্রিক অক্সাইড। পদার্থ যদি গ্যাসীয় হয় তখন কি হবে? তাহলে ওই একই শর্তে, মানে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সেটিও বিক্রিয়ক পদার্থের আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। অর্থাৎ যদি এখানে আমরা ধরে নিই Z আয়তন NO তৈরি হচ্ছে, তাহলে যদি সেই পদার্থটা গ্যাসীয় হয়, বারবার বলছি যদি লিকুইড থাকে বা সলিড থাকে তাহলে কিন্তু এদের সঙ্গে অনুপাতে থাকবে না, সরল অনুপাতে। এরা দুজনে থাকতে পারে যদি তারা গ্যাসীয় হয়। যদি যে পদার্থটা তৈরি হচ্ছে সেটাও যদি গ্যাসীয় হয় তাহলে এ তিনজনে কি থাকবে? পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত থাকবে। কি থাকবে? আয়তনগুলো, অর্থাৎ জেড। যদি জেড পরিমাণ NO তৈরি হয়ে থাকে তাহলে NOর পরিমাণটাও কি হবে? এদের সঙ্গে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। অর্থাৎ যদি আমরা এখানে দেখি, ধরে নিই H2 2H2 প্লাস O2, সেখান থেকে 2H2O, তাহলে দুই আয়তন হাইড্রোজেন, এক আয়তন, কিছু লেখা না থাকলে এক আয়তন, এক আয়তন অক্সিজেন, তাদের মধ্যে কি অনুপাত আছে? 2:1। যেটা তৈরি হচ্ছে ওয়াটার, সেটা যদি গ্যাসীয় ফর্মে থাকে তাহলে তার অনুপাত কত? 2 আয়তন, তাহলে তাদের মধ্যে কি থাকবে? এই অনুপাতটা থাকবে, অর্থাৎ 2:1:2 এই অনুপাতে তারা নিজেদের মধ্যে আয়তনের সাপেক্ষে যুক্ত থাকবে। ঠিক আছে? তো চলো তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের কাছে এই অঙ্কটা নিয়ে আসি, দিয়ে চ্যাপ্টারটাকে র্যাপ আপ করব। চলো তাহলে দেখে নিই অঙ্কটা কি বলেছে। 50 ml কার্বন মনোক্সাইড গ্যাস এর সঙ্গে সমচাপ ও উষ্ণতায় সর্বনিম্ন কত আয়তনের O2 গ্যাস মিশিয়ে বিস্ফোরণ ঘটালে CO সম্পূর্ণরূপে CO2 তে পরিণত হবে? আমরা আগে রিঅ্যাকশনটা লিখি, এত ঝামেলায় যাব না। কার্বন মনোক্সাইড CO, তার সঙ্গে কি মেশাতে বলেছে? সমচাপ উষ্ণতায় O2 মেশাতে বলেছে, মানে O2 লিখলাম। কি তৈরি হবে? CO2। ভালো করে দেখো, CO প্লাস O2, সেখান থেকে CO2 ব্যালেন্স হয়ে আছে কি? ব্যালেন্স তো হয়নি রিঅ্যাকশনটা, তাহলে কি করতে হবে? 2CO দিতে হবে। এখানে দুটো কার্বন, তাহলে এখানেও কি হবে? দুটো কার্বন, এখানে দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, চারটে অক্সিজেন, এখানে দেখো 2 দ্বিগুণে 4টে অক্সিজেন, তাহলে মিলে গেল, ব্যালেন্সিংটা হয়ে গেল। তাহলে আমাকে বলেছে কত আয়তনের O2 মিশিয়ে বিস্ফোরণ ঘটালে CO সম্পূর্ণরূপে CO2 তে পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি CO আর O সমচাপ উষ্ণতায়, তাদের মধ্যে কি আছে? সরল অনুপাত থাকবে, তার মানে CO:O2:CO2। আচ্ছা, CO2 পরে লিখছি। CO আর O2 এদের মধ্যে কি অনুপাত থাকবে? আয়তন কত করে আছে? 2 আয়তন। অক্সিজেন কত আয়তন? 1 আয়তন।
এবার পরিণত দুজনের মধ্যে রিঅ্যাক্ট করে কি তৈরি হচ্ছে? CO2, কার্বন ডাই অক্সাইড। সেটা কি গ্যাস? হ্যাঁ অবশ্যই, কার্বন ডাই অক্সাইড তো গ্যাস। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি গ্যাস হয় তাহলে কত আয়তন লেখা আছে? 2। তাহলে CO2 কত হবে? 2। এখন আমাকে কত বলেছিল? 50 ml বলেছিল। তার মানে 2 যদি এখানে 2 অনুপাত থাকে, তার মানে কত দিয়ে গুণ করলে 50 আসে? 2 কে কত দিয়ে গুণ করলে 50 আসে গো? 2 কে 25 দিয়ে গুণ করলে 50 আসে। তার মানে 2 into 25 ml, তার মানে 25 ml CO নিতে হয়েছে। এটাও তার মানে 1 into 25, তাহলে এটা কত? 2 into 25, তার মানে 25 ml O2 যদি 50 ml CO এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে 2 into 25 অর্থাৎ 50 ml CO2, 50 ml CO2 কিন্তু তৈরি হবে। তার মানে 50 ml বা 50 ml কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু এখান থেকে তৈরি হতে পারে সমচাপ ও উষ্ণতায়। আশা করি বোঝা গেছে। স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে বসে প্র্যাকটিস করো, অনেক অঙ্ক আছে। আর যদি মনে হয় আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই পুরো পড়াশোনা বা অনেক কিছু পিডিএফ, কোয়েশ্চেন আনসারের পিডিএফ, অন্যান্য অনেক ভালো ভালো বই, যে বইগুলো আমরা সচরাচর হাতে পাই না, সেখানকার IIT JEE মেটেরিয়াল, প্রচুর কি জিনিসপত্র কিন্তু তোমাদের সঙ্গে আমি টেলিগ্রামে শেয়ার করব। তাই টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু তলায় দিয়ে দিয়েছি, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ওখান থেকে গিয়ে কি করবে? ক্লিক করলে কিন্তু একবারে টেলিগ্রামে ঢুকে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। পরের ভিডিওটা কিন্তু আরো অন্যান্য টপিকগুলো, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার আছে, তারপর তোমাদের অনেক কিছু আছে, তো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু দিতে একদম ভুলবে না। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই, নমস্কার।